সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ফিল্ম মেকার মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আগামী কাল শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমিতে সন্ধ্যা 7টায় যারা ফিল্ম মেকারের সাথে ইতিমধ্যে কাজ করেছে বা এখনও কাজ করছে তাদের সাথে মিট করার একটা চিন্তা ভাবনা আছে আমাদের, এবং সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি অনেক নতুন মুখও আছে যারা দীর্ঘদিন ধরে আমাকে নক করে যে কাজ করার জন্য। গল্প এবং যোগাযোগের শূন্যতার কারণে হয়তো বা তা হয়ে ওঠেনি। তো আমি তাদেরকেও আসতে বলেছি আগামীকালকে। তো সবাইকে নিয়েই ইনশাল্লাহ বসবো। আর সুদূর প্রসারী দু একটা চিন্তা ভাবনা আছে আমার, তা বাস্তবায়ন করার চেষ্টা করব যদি আপনারা সম্মতি দেন। তো গত ঈদে আমাদের একটা নাটক রিলিজ হয়েছে, কুরবানির দোস্ত। অনেকেই দেখেছে যারা আমার কাজ নিয়মিত দেখেন, আর যারা এখনো দেখেননি ইচ্ছা করলে আপনারা আমার চ্যানেলে গিয়ে কাজটি দেখতে পারেন। একবার বাস্তবধর্মী একটা গল্প। আর যারা আমার দর্শক তারা জানেন যে আমি আসলে কী ধরনের গল্প নির্মাণ করি। এখন পর্যন্ত কোনো নোংরামি, কোনো বাজে কন্টেন্ট এই নির্মাণ এখন পর্যন্ত আমি করিনি, এবং ইনশাল্লাহ কোনো দিন করবও না। তাই আমি যতই পিছনে পড়ে থাকি তারপরেও বাজে কোনো কাজ করব না। আমি ছোটোবেলা থেকে একজন থিয়েটার কর্মী এবং সংস্কৃতি কর্মী। সংস্কৃতি আগে লালন পালন করতে হয়, তারপরে একজন সংস্কৃতি কর্মী হিসেবে পরিচয় দিতে হয়। তো আমাদের কুরবানির দোস্ত নাটক দেখার জন্য আপনারা ইউটিউবে গিয়ে লিখবেন ফিল্ম মেকার প্রোডাকশন, FILM স্পেস MEKER স্পেস PRODUCTION। ফিল্ম মেকার প্রোডাকশন লিখলে দেখবেন কালো একটা লোগো আসবে। তারপরে চ্যানেলে ঢুকবেন। এই চ্যানেলে অনেক নাটক দেওয়া আছে, কুরবানির দোস্ত, এরপরে এই সংসার, জন্মদাতা, ইনহেলার, স্বপ্নের ভালোবাসা, নেশা, পাপ, অবসরপ্রাপ্ত বাবা, নাম আরও কিছু আছে মনে নেই। তো আপনারা দেখলে দেখতে পারেন, যদি ভালো লাগে তাহলে দেখবেন, আর ভালো না লাগলে দেখার দরকার নেই। কারণ আমি বরাবরই বলি যে কাজ আপনার ভালো লাগবে বা যারা ভালো কাজ করে তাদের কাজ আপনি দেখবেন, এবং যারা মন্দ কাজ করে তাদের কাজ দেখা থেকে বিরত থাকবেন। আমরা কিন্তু আসলে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে হলেও যারা মন্দ কাজ করে তাদের কাজ আমরা দেখি, এতে করে তাদের ভিউ বাড়ে এবং তাদের চ্যানেলের গ্রোথ বাড়ে। এর ফলে তাদের একটা ইনকামও বাড়ে, আর তারা মনে করে যে তারা সঠিক লাইনে আছে। তারা যে মন্দ কাজ করছে এই বিষয়টা তাদের মাথায় কাজ করে না। তারা মনে করে আমরা ভালো কাজই করছি, যার কারণে পাবলিক আমাদের সাপোর্ট করছে। আর এতে করে নষ্ট হচ্ছে আপনার আমার সময় আর পকেটের টাকা। যদি ইন্টারনেট থেকে দেখেন তাহলে ওয়াইফাই বিল, আর যদি মোবাইল রিচার্জের মাধ্যমে দেখেন তাহলে আপনার MB কিনে তারপরে দেখতে হবে। তো ভাই, সময় আর টাকায় কেন নষ্ট করবো বাজে কিছু দেখার জন্য বা বাজে কিছুর জন্য? আসলে একটু খারাপ লাগে যে
আমাদের দেশের দর্শকের রুচিবোধটা এতটাই নিচে নেমে গেছে, এতটাই যে একজন টিকটকার, টোকাই টিকটকার, সে একটা সেলুন উদ্বোধন করতে গেছে, তার সাথে একটা সেলফি তোলার জন্য হাজার হাজার মানুষ, এবং এই মানুষগুলো সব উঠতি বয়সের আমাদের যুব সমাজ। সেই টিকটকারের শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা আমি জানি না, তবে আমার মনে হয় যে শিক্ষার দৌড় বেশি দূর না তার। এই যে দেখেন, এই হলো দর্শকের রুচি। তারা দেখে তো আসলে থুতু ফেলা দরকার, কারণ সে টিকটকে যেভাবে অঙ্গি ভঙ্গি করে তার থেকে দ্বিগুণ বা আরও বেশি বয়সী একটা মহিলার সাথে লিভ টুগেদার করে, এক বাসায় থাকে বিবাহ না করে, এবং তার মা সহ থাকে সেখানে। সব মাই ভালো আমি বলবো, তবে এইরকম কিছু মা থাকার থেকে না থাকাই ভালো। যে ছেলে একজন টিকটক করে তার দ্বিগুণ বয়সী বা তিনগুণ বয়সী একটা মহিলার সাথে বিবাহ ছাড়া একসাথে থাকে, সেই ফ্ল্যাটে মাও থাকে, এই মা দুনিয়াতে থাকার থেকে না থাকা অনেক ভালো। আর ছেলের কথা কি বলবো, সে তো সুপারহিট, তাকে বানিয়েছেন আপনারা। এরকম আরও কিছু সুপারহিটের তারকাদের জন্ম আপনারা দিয়েছেন। তারকা কথাটা কিন্তু মন থেকে বলিনি, আপনাদের মতো যারা শিক্ষিত ভদ্র দর্শক তাদের উদ্দেশ্যে, যে নিজের নামের আগে অনেকেই হিরো, জুনিয়র, সিনিয়র এইসব লাগিয়ে দিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করছে, বিভিন্ন ভাড়ামি করছে, বিভিন্ন বাজে কন্টেন্ট নির্মাণ করছে। আপনারা তাদেরকে, তাদের কাজ দেখে তাদেরকে উৎসাহ দিচ্ছেন। আসলে এইভাবে একটা দেশের সংস্কৃতি চলতে পারে না কখনো। বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে ভালো একটা সম্মানিত জায়গায় বসিয়েছিল আমাদের ক্রিকেট, আর এখন তার কি অবস্থা তাও আপনারা জানেন। আর ইউটিউব এমন একটা মাধ্যম, ফেসবুক বা অন্যান্য মাধ্যমগুলো, যা মুহূর্তের মধ্যেই আমি কি বলছি, কি আপলোড করছি, মুহূর্তের মধ্যেই সারা দুনিয়াতে তা ছড়িয়ে পড়বে, এবং সারা দুনিয়ার মানুষ তা দেখবে, এবং তা দেখে আমাকে, আমার দেশকে তারা চিহ্নিত করবে। একটা দেশের সংস্কৃতি সে দেশের পরিচয় বহন করে। তো অনেক শিক্ষিত ভদ্র জ্ঞানী নির্মাতা আছেন যারা টেলিভিশন নাটক নির্মাণ করেন, ইউটিউব নাটক নির্মাণ করেন, সিনেমা নির্মাণ করেন। তো ভাই, আপনারা তো আসলে অতীত ভুলে গেছেন। আমাদের সিনেমা কিভাবে শেষ হয়েছে একটু মনে করার চেষ্টা করেন। তো আপনারা কিন্তু এখনো সেই পথে হাঁটছেন।
সস্তা সেলিব্রিটি হওয়ার জন্য নামের আগে হিরো, জুনিয়র, সিনিয়র এই সে বসায় দিচ্ছে। যেমন দু একজন আছে, জুনিয়র শাকিব খান। আচ্ছা, শাকিবের মতো হয়তো বা কথা অনেকেই বলতে পারে, একজন মানুষ আরেকজন মানুষের কণ্ঠ নকল করতে পারে, এরকম প্রতিভা হয়তো বা অনেকের মাঝে আছে। আর শাকিব খান আর আমরা একসাথে নাচ করেছি ওস্তাদ আজিজ রেজার ড্যান্স একাডেমিতে সায়দাবাদে। তো শাকিবের নাম তো আমি মূলত মাসুদ বলে ডাকতাম, তো ওর নাম হলো মাসুদ রানা। যাই হোক, সেও কীভাবে নায়ক হয়েছে, ওস্তাদকে ভুলে গিয়েছে আজিজ রেজাকে, এই বিষয়ে ওস্তাদের কোনো আক্ষেপ নেই, তবে মনে কষ্ট আছে, যা কাউকে বলে না বা বুঝতে দেয় না। তো এই যে নামের আগে লাগাই দিলাম শাকিব খান বা শাকিব, এই শাকিব কত অপমানিত হয়েছে, কত দ্বারে দ্বারে ঘুরেছে ওস্তাদ আজিজ রেজার মতো একজন ড্যান্স ডিরেক্টরের সাথে, কত পরিচালক, কত প্রযোজক, কত নায়িকা তার সাথে কাজ করবে না বলে তাকে ফিরিয়ে দিয়েছে। ওস্তাদ আজিজ রেজা অনেক ভালো মনের একজন মানুষ, তাকে নিজের ছোট ভাই বলে পরিচয় দিত সবখানেই, এমনকি শেষ পর্যন্ত নির্মাতা সোহানুর রহমান সোহানের আজিজ রেজার মতো একজন মানুষ 2 পা জড়িয়ে ধরেছিল যে আমার ছোট ভাইটাকে একটু সুযোগ করে দেন। তখন কোনো নায়িকা রাজি হয়নি তার সাথে কাজ করার জন্য, এবং শাবনূর, পূর্ণিমা এরাও কেউ শাকিব খানের সাথে কাজ করতে চায়। আপনারা ইউটিউবে গেলে দেখতে পারবেন, ওস্তাদের নাম লিখে সার্চ দিলে তার কিছু সাক্ষাৎকার আছে। আজিজ রেজা ওস্তাদ সে শাবনূরের পর্যন্ত পা জড়িয়ে ধরেছে শাকিবের সাথে অভিনয় করার জন্য। আর কত প্রযোজকদের তার অফিস থেকে তাকে অপমান করে বের করে দিয়েছে, এর হিসাব নেই কারো কাছে। তা একমাত্র ওস্তাদ আজিজ রেজা এবং আপনাদের যে এখন কিং খান, আপনারা বলেন কিং খান, আমি বলে হারামজাদা, কারণ সে অতীত ভুলে গেছে। যে ওস্তাদ তাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেছে, যে ওস্তাদের কারণে সে আজকে আপনাদের কাছে সুপার ডুপার কিং খান, নামের আগে সেও বসায় দেয় কিং খান। আমার কাছে হলো হারামজাদা, নিমুখ হারাম, এই মা। আজিজ রেজা যদি সোহানুর রহমান সোহানের পা জড়ায় না ধরত, ওই সময় কোনো পরিচালক মাসুদ রানাকে সিনেমায় নিত না, আর আজকে আপনাদের এই কিং খানও হতো না। আমার ভাষা হলো হারামজাদা। যাই হোক, তার সাথে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব, কোনো সম্পর্ক, কোনো কিছুই নেই, কারণ সে এতটাই নিচু মনের মানুষ যে সে অতীতটা ভুলে গেছে খুব তাড়াতাড়ি। আমি তো তার ক্লাসমেট, আমার কথা বাদ দিলাম, কিন্তু সে ওস্তাদেরও ভুলে গেছে, সে এখন অস্বীকার করে।
যে আজিজ রেজার কোনো অবদান নেই, আজিজ রেজারে সে সেইভাবে হয়তো বা চিনেও না, এরকম দু একটা কথা কোনো মাধ্যম হয়তো বা বলেছে। কিন্তু আমরা জানি, পরিচালক প্রযোজকরা জানে, নায়ক নায়িকারা জানে যে কত দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়েছে তাই। যাই হোক, ভালো থাকুক আপনাদের কিং খান, আর আমার কাছে হলো নেমু খারাপ। কথাগুলো আসলে মনের অজান্তে অপ্রাসঙ্গিকভাবে বের হয়ে গেছে আক্ষেপের সাথে। তো যাই হোক, আপনারা ভালো কাজ দেখুন, তা হোক নাটক, শর্ট ফিল্ম কিংবা সিনেমা, যাই হোক ভালো কাজ দেখুন, ভালো কাজের সাথে থাকুন এবং নিজেকে একজন দেশপ্রেমিক এবং রুচিবান মানুষ হিসেবে নিজের কাছে নিজের পরিচয় দিন। কারণ আপনার বিবেক আপনার কাছে, আপনার আত্মমর্যাদা আপনার কাছে। আপনার মর্যাদা যদি আত্মমর্যাদা যদি আপনি বিসর্জন দেন, তাহলে আপনার মানুষ না, আপনি হয়ে গেলেন অমানুষ। আপনার মান সম্মান যদি আপনি বিসর্জন দেন, তাহলে আপনি অমানুষ। তো আশা করি এই অমানুষ শব্দটা নিজের ভিতরে আপনারা রাখবেন না, কাউকে না বললেও। কারণ সবার আগে, অন্যকে চেনার আগে নিজেকে চিনতে হয়। আমি কি তা একমাত্র আমি জানি, যা দুনিয়ার আর কোনো মানুষ জানে। তো আমার সাথে তো আমার একটা সম্পর্ক আছে, সেই আমি আমাকে প্রশ্ন করি, আমি আমাকেই আমার সাথে একটু কথা বলে দেখি যে আমি কী করছি, কী দেখছি, কী আমার দেখা উচিত। আর হুজুগে বাঙালি স্বভাবটা আপনারা ছাড়েন, যে একটু ঢাকঢোল পিটায় চিল্লাচিল্লি করলে আপনারা তার পিছনে ছুটে যান। আর আমরা হুজুগে বাঙালি, ঢাকঢোল পিটায় একটু কিছু হলেই আমরা ছুটে চলে যাই তাদের পিছনে। পরে এসে সময় এবং টাকা নষ্ট করার পরে অনেক আক্ষেপ করে, কি দেখলাম, ভালো লাগে। আগে তো একটু খোঁজখবর নেবেন রে ভাই, তারপরে না যাবে। ঢাকঢোল পিটাইলো আর পিছনে দৌড়ে এলে, সে তার ঢাকঢোল পিটায় কত সময় পিটাতে পারে। সে যদি সত্যি ভালো কাজ করে তাহলে তার পিটানোর আওয়াজ বাড়বে। এবং আপনি আশেপাশে একটু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন যে ঢাকঢোল পিটাচ্ছে তার কাজটা কেমন। ভালো হলেও আপনি যান, দেখার দরকার আছে। কারণ বিনোদন হলো একটা মানুষের মনের খোরাক। প্রতিটা মানুষের বিনোদনের প্রয়োজন আছে। যেই কাজ আপনি আপনার ড্রয়িং রুমে বসে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন, সন্তান এদেরকে নিয়ে দেখতে পারবেন না, একজন বাংলাদেশি হয়ে, একজন বাঙালি হয়ে সেই কাজ আপনারা কেন দেখবেন? আবারও বলছি, নিজের সাথে নিজে কথা বলুন, উত্তর পেয়ে যাবেন। তো ঠিক আছে, আগামীকাল দেখা হচ্ছে সন্ধ্যা 7টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। নতুন একটা সিরিজ হিসেবে ধরতে যাচ্ছি নাটক ব্যাচেলার শান্তিনিবাস। তো মূলত কালকের মিটিংয়ে
এই বিষয়টায় প্রাধান্য বেশি। ব্যাচেলর শান্তিনিবাস।